এই ফলটাকে আপনারা চিনেন? বাজার থেকে আসার সময় এই ফলটা দেখে দাঁড়িয়ে গেলাম, কারণ ছোটকালে এই ফলটা অনেক খেয়েছি আর হঠাৎ করে দেখে এটা নিয়ে নিলাম মায়ের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা মাকে গুলা আটার রুটি বানিয়ে দিচ্ছিলাম। এটা আমার মা অনেক বেশি পছন্দ করে বাটার দিয়ে। আর আমার পেট থেকে যেই মা হয়েছে সেই মাও একদম আমি যার পেট থেকে হয়েছি সেই মায়ের মতোই। আমার মা যা যা পছন্দ করবে জুয়েরা ঠিক তাই তাই পছন্দ করবে। তো এইটা জুয়েরারও অনেক প্রিয়। এটা জাস্ট গুলা আটা, মানে আটাটাকে আপনারা জাস্ট একটু পানি দিয়ে গোলাবেন, পাটিসাপটা পিঠার ডোয়ের মতো গোলাবেন। গুলিয়ে একটা ফ্রাই প্যানে, এমন একটা ফ্রাই প্যান নিতে হবে যেটাতে আর কি নিচে আটকে যায় না, একটু হালকাভাবে তেলও ব্রাশ করে নিতে পারেন। তো এইটাতে আমি রুটি বানিয়ে ওদেরকে খাইয়ে নিলাম। তারপর মা তরকারি কেটে দিতে চাইছিল, আর আমি বললাম যে না, আজকে আমিই কাটি, তুমি আজকে শুধু রেস্ট নাও। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করলাম, আর ঢেঁড়সটা কিন্তু দিলে যে এরকম পিছিল পিছিল হয়ে যায়, এটা যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আর কি ঢেঁড়সটা রান্না করতে হবে। পাশাপাশি আমি বসিয়ে দিয়েছি চাল কুমড়ার তরকারি। চাল কুমড়া গাছ থেকে মা পেরে এনে দিয়েছে। আর আমি ইলিশ মাছের মাথার লেজ ছিল, মাঝখানেরগুলো রান্না করে ফেলেছি। ইলিশ মাছের মাথার লেজ অবশিষ্ট আমি এগুলো রেখে দেই, মানে আমার এগুলো খেতে ভালো লাগে না, এজন্য এগুলো দিয়ে আবার কুচি কুচি করে হয়তোবা করলা রান্না করে ফেলি, হয়তোবা অন্য কোনো কিছু রান্না করি। তো সেগুলো দিয়েই আজকে আমি চাল কুমড়ার তরকারি রান্না করব। চাল কুমড়াটা চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া জমে না, কিন্তু চিংড়ি মাছ আবার আমি খাই না, এজন্য ইলিশ মাছ দিয়েই রান্না করলাম। আর এই পটলগুলো মা গতকালকে কেটে রেখেছিল, বলল যে পটলগুলো যেন আমি ভাজা করে দেই। তো পটলগুলোকে আমি মশলা টশলা মাখিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আর ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, সেটাকে আবার উঠিয়ে রেখে দিলাম। আর এখন না, মানে আগে যে ঘুম থেকে উঠেই রান্না করতে হবে, কাজ করতে হবে, একটা মানে বোরিং লাগতো আর কি, একটা আলসেমি লাগতো। এখন আর লাগে না, মানে মা চলে আসার পর এখন আর লাগে না। মায়ের জন্য রান্না করছি, এই জিনিসটা মাথায় ঢুকে গেলেই রান্না করতে খুব প্রফুল্ল বোধ করি আমি। রান্না করতে আর কি একটা আমেজ কাজ করে, রান্না করে ঢুকলে তাড়াহুড়ো করে রান্না করে ফেলি। যখন মা ছিল না তখন আমার কোনো কাজে মন বসেনি, মানে রান্না বান্না করতে গেলেও কান্না আসতো, কাজ করতে গেলেও কান্না আসতো। মানে এখন মন মেজাজ এত বেশি প্রফুল্ল থাকে, বিশ্বাস করবেন সারাদিন কাজ করলেও আর কি আমার টায়ার্ড লাগে না, আগে যেরকমটা লাগতো মাশাল্লাহ। তো আজকে আবার মা খেয়ে বলছিল যে মায়ের হাতের রান্না খাচ্ছি, মানে আমার নানি যেভাবে রান্না করতো এই তরকারিটা, আমার তরকারিটা নাকি ঠিক সেরকম হয়েছে আর কি। তো আমি বললাম যে আমিও তো তোমার মাই হই, তোমার মাই তো রান্না করেছে। তো পটল ভাজাটা শেষ, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি আবার কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি লাস্টে। আর এই পুরো তেলটা সহ আমি ঢেলে নিব, কারণ এই তেলটা দিয়েও ভাত খাবো। আর চাল কুমড়াটা কষানো হচ্ছে। আমি ইলিশ মাছটাকে কষিয়ে রান্না করেছি, আর আপনারা যারা ইলিশ মাছ ভেজে খান, আপনার ইলিশ মাছের স্বাদটা আমার মনে হয় যে ভালোভাবে পানি না। মানে ইলিশ মাছ যেটা ভাজা মাছ, ভাজা দিয়ে ভাত খাওয়া সেইটা ঠিক আছে, কিন্তু তরকারির ভিতরে ইলিশ মাছ ভেজে দেওয়াটা একদম বোকামি। কারণ ইলিশ মাছটা কষিয়ে রান্না করলে ইলিশ মাছের যে স্মেলটা, ইলিশ মাছের যে একটা স্বাদ আছে, সেই স্বাদটা আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র কষিয়ে রান্না করলে। ভেজে রান্না করলে তেলের ভিতরেই ইলিশ মাছের ঘ্রাণ সব চলে যায়। তো কষিয়ে রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণটা পুরোটা তরকারিতে ছড়িয়ে যায়। তরকারিটা রান্না শেষ করে আমি গাছ থেকে ধনেপাতা এনে একটুখানি দিয়ে দিলাম। এগুলো বিলেতি ধনেপাতা, আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ আর কি সবসময় দেখেন, বাসা থেকে সব কিছুই কালেক্ট করা যায়। গাছ থেকে কুমড়োটা মা পেরেছে, যদি আমি পারতাম তাহলে অবশ্যই আমি ভিডিও করতাম। ভিডিও ধারণ করলে আপনাদের আরও বেশি ভালো লাগতো দেখতে, যে কি সুন্দর গাছ থেকেই পেরে এখানেই রান্না করলো এরকম আর কি। তো রান্নাটা শেষ হলে আমি একটু লবণ চেখে নিলাম। তারপরে লবণ চাখার পর থালের মধ্যে সবসময় ভাত নেই, কিন্তু আজকে থালটা পাচ্ছিলাম না, থালটা মনে হয় মায়ের ঘরে। তো আমি বলে ভাত নিয়েছি। এখানে জারিফ কান্না করছে, ওর নানির সাথে খাবে। তো আমি বলছিলাম যে যাও, ঠিক আছে, তুমি তোমার নানির সাথেই খাও। ও ওর নানির পাগল। আপনারা যারা বলেন যে খালি জাবেরকে এই ভিডিওতে দেখান, জারিফকে দেখান না, জাবের সুন্দর বলে জাবেরকে বেশি আদর করেন, জারিফকে আদর করেন না, আমি যে জারিফকে ভিডিওটা করব, ওকে আমি পাবো কোথায়? ও সারাক্ষণ থাকে ওর নানির ঘরে, মানে ওর নানির ঘরে থাকবে। ওর নানি যদি আমাদের ঘরে থাকে তাহলে ওর নানির সাথে লেপ্টে থাকবে এরকম। তো ওর নানির সাথে ভাত খেলো, আর আমি জারিফ আর জাবেরকে ভাত খাওয়ালাম। তারপর জুয়েলের বাবা এসে খেয়ে দিয়ে জুয়েলের বাবার সাথে আমি চলে যাচ্ছি বাজারে, কারণ আমার ঘরে ডিম নেই। দোকান থেকে ডিম আনতে গেলে একদম গলা কাটা দাম রেখে দেয় খালি ডিমের দাম। এজন্য জুয়েলের বাবাকে বললাম যে তুমি দুপুরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। ওই বেচারা আবার বাইক দিয়ে ডিম আনতে পারে না, কি একটা ঝামেলা। এজন্য আমি সাথেই যাচ্ছি। আর এখানে যাচ্ছি নতুন একটা রাস্তা দিয়ে, লুটের
চর থেকে সরাসরি মধু সিটির রাস্তা দিয়ে। তো ডিম কিনে আসার সময় এখানে খেতাপুরি দেখে খুব লোভ লাগছিল, এখান থেকে আমি 20টা খেতাপুরি নিয়ে নিলাম, কারণ বাড়িতে আমার কেতর কুতর আছে, বাড়িতে গেলে ওরা আর কি দৌড়ে চলে আসবে কি এনেছি সেটা দেখার জন্য। এখানে কাঠের পুল ক্রস করতেই দেখি যে আবার এখানে ডেউয়া উঠেছে। তো চোখে ভাসলো, মা কিন্তু ডেউয়ার টকটা খুব ভালো রান্না করে, প্লাস আমার মা ডেউয়ার টকটা খুব পছন্দ করে খেতে। তো আমারও খুব ভালো লাগে, আমি টক এমনিতে খাই না, কিন্তু ডেউয়ার টক হলে আমি 2 প্লেট ভাত অনায়াসে মেরে দিতে পারি। এখানে আমি বাসায় আসার পর টুনাটুনিগুলো দৌড়ে চলে আসলো, আর জাবের তো অলরেডি নাচা শুরু করে দিয়েছে। মায়ের হাতে মায়ের খাবার দিয়েছি, কারণ মায়ের জন্য 1 কেজি আমরা এনেছি, আর হচ্ছে 1 কেজি ছোট রূপালি আম এনেছি, আম্রপালি আম। মার আর কি খাওয়ার পরে আবার একটু ছুচিমুচি লাগে, কি খাবে কি খাবে এরকম দোটানায় ভুগে। তো এই পুরি আনার পর মা আবার বলছিল যে আমি মুড়ি বানিয়ে সবাইকে নিয়ে খেয়ে উঠেছি। তা আমি মাকে বকা দিচ্ছিলাম যে তুমি তো জানো যে বাজারে আমি গেলে কিছু না কিছু আনবই। তো সব বিচ্ছু বাহিনী নিয়ে আমি পুরি খাওয়া শুরু করে দিলাম। এখানে সর্ষে বাটা দিয়েছিল, আর হচ্ছে শুটকির একটা ঝোল দিয়েছিল, ওই যে ওইটা প্রচুর ঝাল, ওইটা কাঁচামরিচের ঝোল। তো আমরা সর্ষে বাটা দিয়েই খেয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।